এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত। এখান থেকে 1 কিলোমিটারও কিন্তু নয় আমাদের ভারত বাংলাদেশ পেট্রাপোল বেনাপোল বর্ডার। এই অঞ্চলটি ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কিন্তু এই বর্ডার পড়ে। ওই গ্রামটির নাম হচ্ছে হরিদাসপুর। কিন্তু সামগ্রিকভাবে ছয়ঘরিয়া পঞ্চায়েতের মধ্যেই কিন্তু এই আমাদের বেনাপোল পেট্রাপোল বর্ডার। এখানকার মানুষের জীবন জীবিকা একেবারে যে স্তব্ধ হয়ে গেছে। আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি। এখানকার জনপ্রতিনিধি, ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ, যিনি জানেন এখানকার মানুষের জীবন জীবিকা কতটা কি স্তব্ধ হয়ে গেছে। কেমন আছেন আপনারা, কি অবস্থা এখানকার মানুষের এই মুহূর্তে? না, এখানকার মানুষ সত্যি কথা বলতে ছয়ঘরিয়া পঞ্চায়েতের বেশিরভাগ মানুষই যারা পেট্রাপোল সীমান্তের বিভিন্ন ক্ষেত্রে যারা জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু বর্তমান যে বাংলাদেশের যে রাজনৈতিক বা প্রশাসনিক পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে এখন ছয়ঘরিয়ার বেশিরভাগ মানুষই তারা প্রায় কর্মহীন হতে চলেছেন। এবং সবথেকে বড় কথা যেটা, যে আন্তর্জাতিক বাণিজ্য যেটা চালু রয়েছে, যেটা চলছে, কিন্তু যে যাত্রী পারাপার সেইটার উপরে এত বিধিনিষেধ যে যাত্রী পারাপার প্রায় বন্ধই হতে চলেছে। এবং তার সঙ্গে যারা যুক্ত, বিশেষ করে মুদ্রা বিনিময়কারী এবং যারা পরিবহনের সঙ্গে যুক্ত, অটো, ট্যাক্সি, পরিবহনের বাস এবং ভ্যান চালক, রিক্সা চালক, তারা আজকে প্রায় অভুক্ত অবস্থায় তাদের দিন যাপন হচ্ছে। সুতরাং সেই দিক থেকে আমরা বলতে পারি যে ছয়ঘরিয়ার মানুষের যে অর্থনৈতিক অবস্থা প্রায় পঙ্গু হতে বসেছে। ঠিক আছে দাদা, ওনাদের সাধারণ মানুষের বক্তব্য। আপনি তো এখানকার মানুষ, হ্যাঁ, কেমন আছেন আপনারা? আমরা তো মোটামুটি আগে ভালো ছিলাম। বাংলাদেশের অশান্তি হওয়ার পর থেকে আমরা খুবই খারাপ জায়গায় দাঁড়িয়ে আছি। যে আগে বাংলাদেশে কিনা যাতায়াত হতো, বাংলাদেশের লোক আসতো, আমাদের চার দোকান থেকে নিয়ে রিক্সা যা আছে সবই চলতো। এখন তো বর্তমানে মানে একেবারে নিম্ন জায়গায় চলে এসছে। খুবই মানুষের দুর্ভোগ। কি করেন আপনি, করেন কি? আমি এই ব্যবসা বাণিজ্য করি। সব বন্ধ? সব বন্ধ। এবং আমাদের এক্সপোর্ট ব্যবসা আছে, এজেন্টের ব্যবসা আছে। এবার বাংলাদেশে যদি একটা গাড়ি পাঠায়, সেই ড্রাইভার যাবে, ড্রাইভার যা প্রেশার কিট পায় সেটা অসম্ভব। যে আজকে গাড়ি গেল, ড্রাইভারদের প্রতি এত অফিসার, এত আগে যেমন যেত তাদের খাওয়া দাওয়া, জল টল সবই পাওয়া যেত, এখন ওটা খুব নিম্নমানের অবস্থা। ঠিক আছে দাদা, আপনি তো এখানকার স্থানীয় মানুষ। এখানকার মানুষের রুটি রুজি এই পর্যটক না আসার কারণে একেবারে প্রায় স্তব্ধ, সবাই বলছে। কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি শ্মশান হয়ে গেছে, শ্মশান হয়ে গেছে। মানে এক্সপোর্ট ইম্পোর্ট হয়তো হচ্ছে, কিন্তু মানে মানুষজন আসা যাওয়াতে আসছে না এবং যাচ্ছে না। তার জন্য আপনার কেন্দ্র সরকার দায়ী। সবই হচ্ছে কিন্তু অথচ লোকজন আসতে পারছে না। আগামী বছর বিধানসভা নির্বাচন, এই পরিস্থিতির কারণে নির্বাচনে প্রভাব পড়বে? নিশ্চয়ই পড়বে, কেন পড়বে না? যারা দূর থেকে আসে, এখানে তো শুধু স্থানীয় লোক না, অনেক দূর দূর থেকে আসে, তারা রুটি রুজির জন্য এখানে বর্ডারে আসছে। সেগুলো তো হচ্ছে না। তো মানে মানুষজন কোনো কিছুই কাজ খুঁজে পাচ্ছে না। কি নাম আপনার? আমার নাম প্রদ্যুৎ মণ্ডল। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্ত শহর বনগাঁয়, যেখানে অবস্থান করছে ভারত বাংলাদেশের পেট্রাপোল বেনাপোল বর্ডারে। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আমরা এই মুহূর্তে চলে এসেছি এখানকার একজন পরিবহন ব্যবসায়ী আলী হোসেন সাহেবের কাছে। এখন রমজান মাস চলছে, আজকে বোধহয় 18তম রমজানের দিন। আপনারা কেমন আছেন? এখানকার ব্যবসা বাণিজ্যর হাল হকিকত কীরকম আছেন? কেমন চলছে সব কিছু? আজকে 18ই রমজান। আমরা যারা 5ই আগস্টের পরে এখানে যে পরিবেশ, গত 8 মাস হলো, এখানকার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। এই পেট্রাপোল বেনাপোল সীমান্তে যারা বনগাঁ সাব ডিভিশনের মধ্যে লোক বসবাস করে, ব্যবসা করে এবং বিভিন্ন শ্রেণীতে কাজ করে, যারা লেবার আছে বিভিন্ন রকম, সবাই এখানে 15 থেকে 20 হাজার পরিবার এখানে ডুবে গেছে। দীর্ঘ 8 মাস চলছে। এইভাবে যদি চলতে থাকে, ভিসা প্রক্রিয়া যদি ভারত সরকার শিথিল না করে, তাহলে এই অঞ্চলের মানুষের মানে হাহাকার, রুজির হাহাকার পড়ে যাবে এবং এখানকার মানুষের মানসিকতা চেঞ্জ হতে থাকবে। এখন মানসিকতা চেঞ্জ হয়ে কোন দিকে মোড় নেবে, এটা যার মানসিকতা সেই বলতে পারবে। তা আমি মনে করি ভারত সরকারের উচিত দ্রুত
ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, যাই ভিসা প্রক্রিয়া আছে না কেন, দুই দেশের মধ্যে যাতায়াতটা অবশ্যই। কারণ ভিসা প্রক্রিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, সেন্ট্রাল গভর্নমেন্ট ভিসা দিচ্ছে না। প্রথম দিকে 3 মাস মতন সব মানুষ ভেবেছিল যে আমাদের দেশ আগে, তারপরে যা হবে, কিন্তু যেটা 8 মাস হয়ে গেল। আগামী দিনের কোনো ভবিষ্যৎ নেই যে ভিসা প্রক্রিয়া কবে দেবে না দেবে। অবশ্যই বিধানসভা ভোটে এর অবশ্যই প্রভাব পড়বে, কারণ এটা রাজ্য সরকারের কোনো বিদেশ নীতিটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, এই জন্য রাজ্য সরকারের এখানে কোনো দায় নেই আমি মনে করি। গোটা ভারতের একসময় রাজধানী ছিল এই কলকাতা মহানগরী। এখন হয়তো ভারতের রাজধানী দিল্লি এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। সেই কলকাতা মহানগরী থেকে প্রায় 85 কিলোমিটার দূরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভারত বাংলাদেশ সীমান্ত শহর বনগাঁয়। বনগাঁর ইতিহাস আমরা জানি। এখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, বিভূতিভূষণের বাড়ি, দীনবন্ধু মিত্রের বাড়ি। বাংলার ঐতিহ্যের সঙ্গে এই সীমান্ত শহর সবসময় জড়িয়ে রয়েছে। এই সীমান্ত শহরের মানুষের জীবন জীবিকা অনেকটাই নির্ভর করে ওপার বাংলা থেকে আসা পর্যটকদের উপরে। এই মুহূর্তে সীমান্ত ব্যবসা প্রায় বন্ধের মুখে। আমরা এই মুহূর্তে রয়েছি বনগাঁর মহানাগরিক, বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ মহাশয়ের কাছে। কি বলবেন সার্বিক বনগাঁ নিয়ে? সীমান্ত শহর বনগাঁ, যেখানে এই আমাদের ইন্দো বাংলাদেশ বর্ডার পেট্রাপোল সীমান্তে এশিয়ার বৃহত্তম পোর্টটি অবস্থিত। এই পোর্ট থেকে কেন্দ্রীয় সরকার প্রায় 29,000 কোটি টাকা রেভিনিউ তোলে, অথচ এখানকার মানুষ না খেয়ে মরছে। বনগাঁ শহর, পাশের গ্রামগুলোতে সেখানে গিয়ে মানুষের যে নিত্য নৈমিত্তিক এখানে ডেলি ব্যবসা হতো, সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কারণ এপার বাংলা ওপার বাংলার দুদিকেই একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ইউনিস সরকার, যিনি পাকিস্তানের দালালি করছেন। আমাদের কেন্দ্রীয় সরকারের যারা দায়িত্বে আছেন তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ এমনভাবে করেছে যেখানে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে যেমন সাধারণ মানুষ যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের যেমন অসুবিধা আছে, আবার যারা এপার বাংলা ওপার বাংলায় বিভিন্ন কারণে ডাক্তার দেখানোর জন্য ওপার বাংলা থেকে মানুষ আসেন, পর্যটকরা আসেন, সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন এই পরিস্থিতিতে মানুষ এখানে না খাওয়ার অবস্থার মধ্যে রয়েছে। আমরা আজকে যেখানে বনগাঁ শহর, ছগড়িয়া পঞ্চায়েত এবং সংলগ্ন এলাকায় সেখানে শুধুমাত্র স্মাগলারদের দাপাদাপি দেখা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের যারা কেন্দ্রীয় বাহিনী, বিভিন্ন বর্ডারের ল্যান্ড পোর্ট অথরিটির তাদের উদাসীনতার কারণে যারা বিএসএফ জওয়ানরা গার্ড দিচ্ছে তাদেরকে উপযোগী পরিকাঠামো নেই। ফেন্সিংয়ের ক্ষেত্রে সেখানেও আমাদের দেখছি শিথিলতা রয়েছে। তার মধ্যে থেকে স্মাগলিংয়ের কাজটা বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের যে প্রশাসনিক এলপিআই থেকে শুরু করে একটা বিপর্যস্ত অবস্থায় স্মাগলিং বেড়েছে, অথচ সাধারণ মানুষের যে নিত্য রুজি রোজগার সেটা বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে একটাই, এপার বাংলা ওপার বাংলার পাসপোর্ট প্যাসেঞ্জারদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে বিধিনিষেধ তৈরি করে এই দুই দেশের ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমরা এক্সপোর্টের ব্যবসা ধারাবাহিকভাবে চলছে, অথচ এই লোকাল ব্যবসাদারদের যারা পাসপোর্টে মাল নিয়ে যেত তাদেরকে সেটা বন্ধ হয়ে গেছে। অবিলম্বে এই গরিব মানুষদের জন্যে একটা কিছু ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করুক। নদীপথ অবরুদ্ধ, নদীর সংস্কার হচ্ছে না, রাস্তা চওড়া হচ্ছে না, যেখানে গেলে আরও ব্যবসা বাড়ানো যায়। এখানে লরি ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, মানুষ বেকার হয়ে গেছে। ফলের দোকান থেকে শুরু করে বিভিন্ন কসমেটিকের দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান থেকে শুরু করে
ও বিভিন্ন ফরেনার্সরা যে মাল কিনতো সেটা সম্পূর্ণভাবে বন্ধ, দোকান প্রায় বন্ধর মুখে। এমতো অবস্থায় যে ভারতবর্ষের বর্তমান যে সরকার, সে সরকার সম্পূর্ণভাবে ফেল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে মানুষের কাছে রুজি রুচকির জন্য যাদের প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে, তাই মানুষগুলো আজকে সুস্থ আছে। কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের জিএসটি বাড়ানো থেকে শুরু করে বিভিন্ন সোনার দাম বাড়া থেকে শুরু করে একটা বিপর্যস্ত অবস্থা। লোকাল ব্যবসা নেই এবং ফরেনার্সদের কাছ থেকে সেখানে বর্ডার সীমান্ত থেকেও মাল বিক্রি করতে পারছে না। শুধু স্মাগলিং আর স্মাগলিংদের স্বর্গরাজ্য করে রেখেছে। যেখানে গরু পাচার হয়, যেখানে সোনা পাচার হয়, যেখানে হেরোইন পাচার হয়, তাদের আধিক্য এই কেন্দ্রীয় সরকারের ফেন্সিংয়ের দুর্বলতার কারণে, বর্ডারের দুর্বলতার কারণে বাড়ছে। অবিলম্বে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে রাজনীতিকরণ না করে বর্ডারের সুস্থ অবস্থায় ব্যবসায়িক এবং এই দুর্বৃত্তায়ন বন্ধ করে পাকিস্তানের যে বিভিন্নভাবে ভারতবর্ষে ফেক কারেন্সি পাঠানো, ভারতবর্ষে বিভিন্নভাবে গোল্ডের নাম করে টাকা এই উগ্রপন্থীদের হাতে পৌঁছে দিয়ে যারা ভারতকে শেষ করতে চায়, অবিলম্বে কঠোর হস্তে দমন করুক। এবং বাংলার মুখ্যমন্ত্রী, যিনি ভারতবর্ষকে নিজের মতন করে ভালোবাসেন, বিশ্ববন্দিত হয়েছেন, তার সঙ্গে আলোচনা করে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে আমাদের বর্ডারের আবার সেই পুরনো দিন ফিরে আসুক। ইতিহাসের বনগা সেই পেট্রাপোল সীমান্তকে ঘিরে সেটাকে আবার সচল হোক। ইতিহাস বলে একসময় ভারতের রাজধানী ছিল কলকাতা, পরবর্তীতে পশ্চিমবঙ্গের রাজধানী এখন কলকাতা, ভারতের রাজধানী দিল্লি। সেই কলকাতা মহানগরী থেকে 85 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশের সীমান্ত শহর বেনাপোল পেট্রাপোল বর্ডারে আমরা রয়েছি। ওপারে বেনাপোল, এপারে পেট্রাপোল। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই অঞ্চলের নাম হচ্ছে হরিদাসপুর। এখানকার অর্থনীতি দাঁড়িয়ে থাকে মূলত ভারত বাংলাদেশের মধ্যে যে পর্যটক আসে প্রতিদিন, প্রায় 4.5 থেকে 5,000 পর্যটক নিয়মিত এখানে আসতো। গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কারণে সীমান্ত প্রায় স্তব্ধ। সামান্য কয়েকটা মেডিকেল ভিসা, দিনে হয়তো 100 থেকে 150 জন পর্যটক এখানে আসছেন। স্বাভাবিকভাবে এই হরিদাসপুরের কম বেশি এইখানকার ভূমিপুত্র যারা রয়েছেন, প্রায় 20,000 পরিবারের কিন্তু জীবন জীবিকা একেবারে স্তব্ধ হয়ে গেছে। তারা জানাইয়েছেন যে সার্বিক পরিস্থিতি, ভারত সরকার ভিসা দেওয়া বন্ধ করেছে, সেটা হয়তো দেশের নিরাপত্তার স্বার্থে, কিন্তু দেশের ভারত সরকারের তরফে যে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, কিন্তু পর্যটক না আসায় কিন্তু তাদের সরাসরি এক কথায় পেট থেমে গেছে, তাদের রুটি রুজি বন্ধ হয়ে গেছে। সামান্য হলেও কিন্তু এখানকার মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার দেখা দিয়েছে। পর্যটক না আসায় তারা কিন্তু না খেয়ে মরছে, স্তব্ধতায় জীবন জীবিকা একেবারে থেমে গেছে। সে কথা তারা ইতিমধ্যেই আমাদের জানিয়েছেন। তারা আশা করছেন এই অবস্থা হয়তো আগামী দিন ফিরে আসবে। ভারত এবং বাংলাদেশের সম্পর্কর মধ্য দিয়ে দুদেশের পর্যটক আবার আসা যাওয়া শুরু করবে। হয়তো আশায় বাঁচে চাষা, সেই আশায় নিয়েই কিন্তু এই হরিদাসপুরের মানুষজন অপেক্ষায় রয়েছেন। হরিদাসপুরের বেনাপোল পেট্রাপোল সীমান্ত থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।